মিঠিছোড়া ধারাবাহিকে দেখেছিলাম রায় ইন্টারভিউ দিচ্ছে ভিডিও কলে। ইন্টারভিউ শেষ হয়েছে, বাইরে দরজা খুলে বেরিয়ে দেখছে বৌমণি, মা আর চরকি আছে। বলছে, তোমরা এখানে এসো, এসো ঘরে এসো। বৌদি জানতে চেয়েছে তোমার ইন্টারভিউ হলো? বললো হ্যাঁ হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকে ওর মা বলছে, কি হলো তোর তোর চাকরিটা কি ফাইনাল হয়ে গেল? বললো হ্যাঁ হয়ে গেছে, 2 দিনের মধ্যেই জয়েন করতে হবে। বলছে যে তুই এত দূরে চলে যাবি? বলছে কত আর দূর, এই তো আমি এনজেপি যাব, সেখান থেকে 2-3 ঘন্টা জার্নি। কালিম্পং কত দূর, তোমরাও এসো ওখানে। চরকি বলছে তুমি অত দূরে চলে যাবে পিপি? বলছে তাহলে চরকি তুমি আমার সাথে যাবে? বলছে মা বাবা। তখন বললো ঠিক আছে, তোমরা একসাথে সকলে আসবে। কিন্তু ওদের মন খারাপ, চলে যাচ্ছে। কিন্তু ওর মা বলছে ঠিক আছে, তুই যেখানে ভালো থাকিস সেখানেই যা। নীলুকে তো বিশ্বাস নেই, ও তোর ক্ষতি করে দিতে পারে, তাই চাই যে তুই ওর থেকে দূরে দূরেই থাক। দেখেছি ব্রেকফাস্ট টেবিলে সকলে খাচ্ছে, নীলু ওখানে ছিল না। হঠাৎ কোত্থেকে উদয় হয়েছে, এসে খেতে চাইছে। ওর দাদা ভাই আছে, সে ওখানে চেঁচাচ্ছে, তুই এখনও এই বাড়িতে আছিস? কী ব্যাপার, তুই এখনও যাসনি? বলছে আমি চলে যাব তো, আমাকে তো একটু সময় সুযোগ দে। খেতে দিতে বারণ করছে। বৌমণি বলল তুমি খাওয়া নিয়ে কিছু বলো না। ওখানে চিৎকার চেঁচামেচি করছে ওর দাদা ভাই, বলছে এই মেয়েটার জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, খালি হয়তো প্ল্যান করছে এবার কার ক্ষতি করা যায়। চরকির খাবার আর নিজের খাবার নিয়ে ঘরের মধ্যে চলে গেল। সকলে মিলে খাচ্ছে, রাইও পাশে বসে আছে, মা আছে। নীলুকে খেতে দিতেই ও খেতে আরম্ভ করেছে। দিয়ে বলছে দিদিভাই তোর সাথে আমার কথা আছে। বলছে কী কথা বল? বললো আলাদা করে তোকে বলবো। বললো না তুই সকলের সামনেই বল। কিন্তু ও বলতে চাইছে না, বললো থাক আমি পরে বলবো। মাও চলে গেল খাবার নিয়ে। কেউ নীলুর সাথে কথা বলতে চাইছে না। রাই বলে গেল যে তোর কি বলার আছে বল। বলছে না। ও দাদাভাইকে বলেছে আমার 50,000 টাকা লাগবে। দাদাভাই বলেছে 50,000 টাকা? তুই কি করবি? তুই কি কোনো 5 স্টার হোটেলে থাকবি যে তোর 50,000 লাগবে? বলছে আমি কি করে চালাবো, আমি তো এখনও চাকরি বাকরিও পাইনি। তাহলে তুই ভাবছিস না যে আমি কোথায় যাব? সত্যি তাই, একটা মেয়ে কোথায় চলে যাবে? যতই হোক ওই বাড়ির মেয়ে। দাদাভাই বলল আমিও সব কিচ্ছু জানি না, তোকে যেতে বলেছি, তোর মতো একটা ক্রিমিনালের সাথে থাকতে পারবো না। রাই বলেছে দেখ আমি 24,000 টাকা তোকে দিতে পারবো, এর থেকে বেশি আমি দিতে পারবো না, বলে চলে গেল। ও আবার প্ল্যান করছে কিভাবে রায়ের ক্ষতি করা যায়। এদিকে স্রোতের পরীক্ষা আসছে, স্রোত পড়াশুনো করছে। ওর শ্বশুরমশাই বলছে কিরে এই চ্যাপ্টারটা কি তুই বুঝতে পারছিস না? একটা চ্যাপ্টার নিয়ে পড়ে আছিস। বলছে না না আমি তো এই তো পড়ছি। তখন বলছে না আমি তো দেখছি, তোকে কি বুঝিয়ে দিতে হবে? বললো তোমার তো চোখ এড়ায় না কিছু। বললো তবে? বললো যে আর কয়েকবার পড়ি তাহলে মাথায় গেঁথে যাবে। বললো তুমি ছাড়া আর কে আমাকে বুঝিয়ে দেবে বলো, তোমার মতো করে তো কেউ বোঝাতে পারে না। সার্থক ওখানে ছিল। বলছে ও তার মানে আমাকে বলা হচ্ছে। ব্যাস দুজনের আবার ঝগড়া লেগে গেল যে তুমি আমাকে তার মানে বলতে চাইছো যে আমি ভালো পড়াতে পারি না? বললো সে আর বলতে, বাপির মতো কি তুমি পড়াতে পারো? ওখানে ছিল ঘুগনিদা। আবার ঝগড়া লাগতেই তখন ওর শ্বশুরমশাই বলছে এইবার বাড়িটাকে বাড়ি মনে হচ্ছে, এতদিন যেন চুপচাপ ছিল। ওরা ঝগড়াটাকে এনজয় করছে চুপচাপ দাঁড়িয়ে। সার্থক বলছে এই তোমার জন্য আমি যেতে পারলাম না, এত বড় একটা সুযোগ ছিল, এই সুযোগ সকলে পায় না। স্রোত বলল আমি কি তোমাকে আটকে রেখেছিলাম? বললো হ্যাঁ তুমিই তো, তোমার জন্যই আমি যেতে পারলাম না। বললো দেখো বাপি, আমি তো বলেছিলাম চলে যেতে, তুমিও তো বলেছিলে কদিন পিছিয়ে দিতে, তা উনি কি শুনলেন? উনি গেলেন না, তাতে কি আমার দোষ? বলছে একদম ঠিক কথা। দুজনে তুমুল ঝগড়া করছে। ওর শ্বশুরমশাই চলে যাওয়ার আগেই বললেন যে এমন কিছু বলিস না যেটা পরে কষ্ট হবে। স্রোত ঝগড়া করতে করতেই বলল আমি জানি 1 বছরের এগ্রিমেন্ট তো, আমাদের এইভাবে অভিনয় করে যেতে হবে। সেটা শুনতে পেয়ে গেছে ও শ্বশুরমশাই, ও বই নিয়ে চলে গেছে। পিসিমণিকে বলছে কি বললো বলতো স্রোত, 1 বছরের এগ্রিমেন্ট, বুঝতে পারছি না। তাহলে কি ওরা আমাকে দেখানোর জন্য বিয়েটা করেছে? দুজনে মিলে এগ্রিমেন্ট করেছে 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ? বুঝতে পারছি না, আমার তো মনটা খারাপ হয়ে গেছে।
তাহলে কি করা যায়? বলছে তুই আমার সাথে থাকবি তো? পিসিমণি বলল হ্যাঁ একদম তোমার সাথে আছি। দুজনে মিলে ওদেরকে জব্দ করতে হবে। দাঁড়াও না তুমি, একটা কিছু বন্দোবস্ত করো। ওরা যে দুজন দুজনকে ভালোবাসে সেটা ওরা বুঝতেই পারছে না। ওদেরকে সেটা বোঝাতে হবে যে ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছে। ওরা নিশ্চয়ই প্ল্যান করেছে 1 বছর পর আলাদা হয়ে যাবে। তারপর দেখেছি নীলু ঘরের মধ্যে আছে, ওদিকে রাইও চলে যাবে, সব ঠিক হয়ে গেছে। অনির্বাণ নিজের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে ওর মা বাপিকে বলছে যে আমি তোমাদের একটা কথা বলতে চাই। বলছে ওর মা, তুমি বলবে তো যে রাইকে আবার হাতে পায়ে ধরে বাড়িতে ফিরিয়ে আনবে? বলছে না মা, আমার সেই মৌকি নেই যে আমি রাইকে ফেস করব। বলছে তাহলে? বলল দেখো রাই যে ডিভোর্স পেপার পাঠিয়েছে পিটিশানের, তার মধ্যে কোনো ক্লেম করেনি। আমি চাই এই বাড়িটা গিফট অফ ডিড দেব। বলছে তার মানে তুমি গিফট অফ ডিড হিসেবে এই বাড়িটা দেবে? তাহলে তো রাই তো বিশাল কিছু পেয়ে গেল, 80-90 লাখ টাকার একটা বাড়ি পেয়ে যাবে। কেন তুমি এরম করবে? বলল যে মেয়েটা কি এটাই চেয়েছিল? বলল না, ও কিছুই চায়নি, কিন্তু দেখো আমি ওকে যে অসম্মান করেছি দিনের পর দিন, সেটাও সহ্য করেছে। ও এটা ডিজার্ভ করে না, আমি ওর যোগ্য নই। আমি ওকে অনেক অত্যাচার করেছি, এইটা আমি দিয়ে যেতে চাই। আর আমি এখানে থাকবো না, আমার কোম্পানিতে দেখাশুনো করবে ওর বাবা বলছিল নিজে। আর তুমি কদিনের জন্য রেস্ট করো। বলছে আমি একা একা ঘুরে বেড়াবো? আমি আর তা পারবো না, আমি অন্য কোথাও চলে যাব। কোথায় যাবে এখনও ঠিক করেনি। বললো তোমরা আর আটকেও না। পরের দিনই দিয়ে দেবে বাড়ির দলিলপত্র রায়কে। রায় কিছুই জানতে পারলো না, ও তো ফোনও ব্লক করে দিয়েছে। দেখেছি অনির্বাণকে ফোন করছে ওরই অফিসের লোক যে রবিবার দিনই বাড়িতে পাঠিয়ে দেবে দলিলগুলো। ও ভাবছে রবিবার কোর্টের কাগজপত্র যাবে। বললো এটা তো পার্সোনালি হচ্ছে, কোনো অসুবিধে হবে না। আর অনির্বাণ রাতেবেলা শুয়ে শুয়ে ভাবছে রাই ওর পাশেই আছে, কথাবার্তা বলছে। অনির্বাণ স্বপ্ন দেখেছে যে এমন কিছু ঘটেছে যার জন্য রাই ওকে ছেড়ে চলে গেছে। রাই হেসে হেসে বলছে তোমাকে আমি অনি কেন বলি না জানো তো? তোমাকে এই নামটা ধরে অন্য একজন ডাকে। বলছে তুমি কেন কোয়েলের কথা আমাদের মাঝখানে বলছো? বললো দেখো মাঝে বলিনি, কোয়েল সবসময় আমাদের মাঝেই আছে, তাই তুমি ওকে কোনো দিন সরাতে পারবে না। দেখছে রাই খুব হাসছে। অনির্বাণ বলছে যে তুমি কোথায় যাচ্ছ রাই? বলছে দেখো আমি তোমার সামনে নেই, তুমি আমাকে অনুভব করছো, হ্যালুসিনেট হচ্ছে। দেখলো রাই কোথায় যেন চলে গেল, ঘুমটা ভেঙে গেছে। রাই রাই করে চেঁচাচ্ছে, রাই কোথাও নেই। বেল বেজেছে রাইদের বাড়িতে। নীলু গিয়ে দরজা খুলেছে, দেখছে কোনো কুরিয়ারে জিনিস এসছে। ও ভাবছে যে কে এলো, তখন বলছে কার নামে এসছে পার্সেল? তখন বলছে যে রায়পূর্ণা মুখার্জির নামে। ওনাকে ডেকে দিন, তাকে ছাড়া আমরা দেব না। নীলু ভাবছে কী জানি দিদিভাইয়ের নামে কী এসছে। বলল এই তো আমি তো রায়পূর্ণা মুখার্জি। বললো ও আচ্ছা ঠিক আছে। ও সই করে নিয়ে নিল। দেখছে একটা প্যাকেট, কোটের ব্যাপার স্যাপার। ভাবলো যে কী আছে। ওর মাকে বলল মা তেমন কেউ আসেনি। ও লুকিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে গেল। প্যাকেটটা খুলে দেখছে যে কোটের সব নোটিশ টোটিশ দেওয়া। আর যে বাড়িটায় ওরা থাকতো সেই বাড়িটা গিফট অফ ডিড করে রায়ের নামে দিয়ে দিয়েছে অনির্বাণ। ও অবাক হয়ে গেছে যে নীলুর কাছে কিছু নেই। নীলুকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথাও যাওয়ার জায়গা নেই। আর দিদিভাই অনির্বাণদাকে ডিভোর্স করেও এত বড় একটা সম্পত্তির মালিক হবে? এটা কি করে হতে পারে? এত টাকার একটা বাড়ি, এটা দিদিভাইয়ের হাতে দেওয়া যাবে না। এটাকে আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। কেউ তো জানে না। অনির্বাণদা কি এত তাড়াতাড়ি দিদিভাইয়ের সাথে যোগাযোগ করেছে? মনে হয় করেনি। দেখি আমি কি করতে পারি। এই বাড়িটা যদি আমার নামে লিখিয়ে নিতে পারি তাহলে আমাকে আর কষ্ট পেতে হবে না। আমাকে কিছু একটা বন্দোবস্ত করতে হবে। এই কাগজগুলো হাতছাড়া করা যাবে না। এই রকম প্ল্যান করেও যখন ভাবছে সেই সময় দরজা বন্ধ দেখে ওর মা ধাক্কা দিচ্ছে। বলছে কী ব্যাপার, তুই দরজা বন্ধ করলি, খোল। কেন তুই দরজা আটকে ঘরের মধ্যে আছিস? নিশ্চয়ই কোনো ফন্দি করছিস। ওদিকে রাই এসছে, বলছে কেন তোমরা ওরকম করছো? ওকে সবসময় ওরকম করো না, হয়তো জামা কাপড় চেঞ্জ করছে।
তখন নীলু করলো কি, সমস্ত জিনিসগুলো ব্যাগের মধ্যে ভরে নিল, ভরে বেরিয়ে বলছে আমি একটু বেরোচ্ছি কাজের জন্য, কাজ খুঁজতে যাচ্ছি। বলছে বাবা তোর কাজ খোঁজার দরকার হলো, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তোর। এরা কেউ বুঝতে পারলো না যে নীলু আবার বদমাইশি করতে শুরু করে দিয়েছে। চলে গেল কাজের খোঁজে। এরা তাই মনে করছে রাই ঘরে এলো, ও বোঝার ক্ষমতাই নেই যে অনির্বাণ ওকে একটা বাড়ি গিফট করেছে। সেই বাড়িটা নিজের নামে করতে গেল নীলু। ওর অনেক বন্ধুবান্ধব যারা আছে তারা এইসব কাজ করে, নকল প্রেসক্রিপশান বানিয়ে দিয়েছিল। অনেক লোক আছে, ভালো মানুষের সাথেও মেলামেশা করে না। রাই মনে মনে ভাবছে নীলুর এই অবস্থাটার জন্য দায়ী কে? হয়তো ও নিজেই। কিন্তু একটা মেয়ে কোথায় ঘুরে বেড়াবে? দাদাভাইয়ের সাথে কথা বলতে হবে, অন্তত আশ্রয়টুকু দিক, আর খাবার খরচা নয় ও নিজে করে নেবে, না হলে ও খুব বিপদে পড়ে যাবে। ওর মনে এখনও বোনের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি, কিন্তু নীলু সে ভাবছে দিদিভাইকে কীভাবে জব্দ করা যায়, অত বড় সম্পত্তিটা নিজের নামে লিখে নেবে। ধরা কি পড়বে না? তা কি কখনো হয়? যে বাড়িটা অনির্বাণ তার এক্স ওয়াইফকে লিখে দিল, সেই বাড়িটা তার বোন নিয়ে নেবে? এটা কখনোই হতে পারে না। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? যতই মিথ্যে দলিল দস্তাবেজ তৈরি করুক না কেন, এটা সম্ভব হবে না। নীলু আবার ধরা পড়ে যাবে। এত ও বদমাইশি করে যাচ্ছে, এবার চরম শাস্তি থেকে কেউ হয়তো বাঁচাতে পারবে না নীলুকে। নীলু বিপজ্জনকভাবে ফেঁসে যাবে। অনির্বাণ কি ওকে ছেড়ে দেবে যদি জানতে পারে যে বাড়িটা ওর নামে করে নিয়েছে? কি হবে আমাদের দেখতে হবে, অপেক্ষা করব আমরা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।